গ্রুপের সকল মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনদের আদাব। সিপিএস ফিউচার ইনস্ট্রাক্টর ক্যাম্পেইনে আমার পার্টিসিপেশন ভিডিওতে সবাইকে স্বাগত। শুরুতে আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন জিহাদ, এইচএসসি ব্যাচ 2020, কলেজ সরকারি মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তো আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আমরা শুরু করি। তো সেটা নাম হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন চ্যাপ্টারের মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তো আমি অনেক কিছু লিখে রাখছি, তো আমি টপিকে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে থেকে আমরা যতটুকু বলতে পারি, সামনে আসলে কিন্তু বলাটা অনেকটা টাফ। এখন আমি সামনে এসে বলতেছি, আমার মানে গলা দিয়ে মুখ দিয়ে কথা বেরোতো না। তো যাই হোক, আমি চেষ্টা করবো যা লিখছি তা বা পুরো টপিকটা বোঝানোর। আশা করি ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমি মনে করি ভুল হবে, হয়তো আমি বলার সময় কথা মুখ আটকাবে, আবার হতে পারে অনেক কিছু ভুল বলে ফেলছি, কারণ এটা হচ্ছে আমার ক্যামেরার সামনে আসা অবশ্যই প্রথমবার। তো আশা করি সবাই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি শুরু করি। আর শুরু করি তাহলে। তো এই যে আমরা যে মেন্ডেল সম্পর্কে জানবো, শুরুতে আমরা মেন্ডেল সম্পর্কে একটু জানি। তো যাই হোক, মেন্ডেল ছিলেন একজন প্রকৃতপক্ষে ধর্মযাজক। তো তিনি মটরশুঁটি নিয়ে গবেষণা করলেন। তো করতে করতে একসময় দেখা গেল উনি অনেক কিছু আবিষ্কার করে ফেলছেন। এটা অ্যাকচুয়ালি উনার জীবদ্দশায় কিন্তু প্রকাশিত হয় নাই, এটা অনেক পরে গিয়ে, উনার মৃত্যু আরো 15-16 বছর পরে গিয়ে আরো অনেকজন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছেন। করার পর দেখতে পারলেন যে এগুলা তো আসলে আমাদের মেন্ডেল ভাই অনেক আগে আবিষ্কার করে ফেলছে। তো তখন এগুলা মেন্ডেলের সূত্র হিসেবে আস্তে আস্তে আসতে থাকলো। মেন্ডেলের যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্রথম সূত্র আর হচ্ছে দ্বিতীয় সূত্র। তো দুটো সূত্র কিন্তু অনেকগুলো নাম আছে, এগুলো আমি পর্যায়ক্রমে আসতেছি। তো এই দুটো সূত্রকে একটা বলা হয় মেন্ডেলিজম, আবার এই দুটো সূত্রকে আবার এই যে মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স, এটাও কিন্তু এই দুটো সূত্র সমন্বয়ে গঠিত। আবার যে এগুলো কিন্তু অনেকগুলো ব্যতিক্রম আছে, ওগুলোকে বলা হয় মেনলি নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা ব্লেন্ডিং ইনহেরিটেন্স, এরকম কিছু। তো আমি যেহেতু মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্পর্কে বলবো, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেগুলো না জানলে নয় সেগুলো আমি লিখে রাখছি। সেগুলো হচ্ছে মাস্ট টু নো টপিক দিয়ে হেডলাইন দিয়ে যেগুলো লিখছি। এই কিওয়ার্ড গুলো না জানলে আমরা কিন্তু পুরো চ্যাপ্টারে কিছুই বুঝবো না। তো আমরা এই কিওয়ার্ড গুলো সম্পর্কে প্রথমে জানবো, এরপরে আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে ঢুকবো। তার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের মনে আসতে পারে সচরাচর যে মেন্ডেল গবেষণার জন্য মটরশুঁটি কেন চুজ করছে। যাক, অনেকে নিশ্চয় মটরশুঁটি তো দেখেন নাই। তো আমি এই জন্য মটরশুঁটি একটা ছবি রাখছি, এটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে মটরশুঁটি দেখতেছেন, আমি একটু দেখি। এই যে এই মটরশুঁটি, এখানে আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা মটরশুঁটির বাগান টাইপ, মানে একটা যেটাকে বলা হয় ক্ষেত বলা হয়। তো এখানে হচ্ছে অনেকগুলো মটরশুঁটি গাছ, মটরশুঁটি ধরে আছে। তো এটা হচ্ছে মটরশুঁটি গুলো যখন গাছ থেকে আলাদা করে ফেলছে, অনেকগুলো একসাথে মটরশুঁটি রাখছে। আর একদম এটা হচ্ছে একদম মটরশুঁটির জেনুইন পিকচার। এই যে এই মটরশুঁটিটাকে, এই যে এই মটরশুঁটিগুলোকে, এই যে যখন নখ লম্বা থাকে তখন লম্বা নখ দিয়ে এগুলোকে মানে ফেটে ফেলা যায় আর কি। তো যখন মটরশুঁটিগুলো ফেটে ফেলে তখন ভিতরে মোটর থাকে, এই যে গোল গোল এরকম। তো আমি এই ছবিটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেটা আমি একটু পরেই বুঝাচ্ছি, আপনারাও বুঝতে পারবেন। যারা পারেন তারা তো পারেনি, যারা হয়তো বা অনেকে দেখবে, অনেকে অনেক কিছু বুঝতে পারবে আশা করি। আমি চেষ্টা করবো। যাই হোক, এই ছবিটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, যাই হোক, এবার আসি যে মটরশুঁটি ইউজ করার পিছনে কয়েকটা কারণ আছে। কারণগুলো আমি লিখে রাখছি, এগুলো বইতেও আছে, এগুলো আমাদের শ্রদ্ধেয় আত্মসারের বই থেকে কালেক্ট করা। এই যে আমি যেগুলো লিখছি কারণ হিসাবে, যে মটরশুঁটির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রিজাম স্যাটিভাম। তো এই মটরশুঁটিটাকে গবেষণার জন্য সিলেক্ট করার পিছনে যে কারণগুলোকে আমাদের মেন্ডেল সাহেব, বিজ্ঞানী মেন্ডেল দাগ করিয়েছেন, সেগুলো হচ্ছে এই মটরশুঁটিটা এক বর্ষজীবী, মানে এটা 1 বছর ধরে বাঁচতে পারে, যার ফলে এটা প্রতি বছর অনেক প্রোডাকশন দিবে, আবার আরেক বছর নতুন করে পেতে পারবে। এটা সুবিধা হবে, আবার এটা আবিষ্কার কম। হ্যাঁ, এটাও সুবিধা হতে পারে, যেহেতু আমাদের মেন্ডেল সাহেব সুবিধা মনে করছেন। আবার সহজে সপরাগী, আমরা পরাগায়ন করে আসছি স্কুল লেভেলে, যে সপরাগী বলতে কি একই গাছের দুটার মধ্যে যখন হয়তো সেটাকে বলা হচ্ছে সপরাগী। তো যাই হোক, আবার একটা কিন্তু আমি লাল কালি দিয়ে লিখছি, নিশ্চয়ই এটা একটা বৈশিষ্ট্য, একটা গুরুত্ব বহন করে, সেটা আমি আসতেছি। আবার যে মটরশুঁটির যে ফুলগুলো হচ্ছে আকারে বড় এবং উভলিঙ্গ, আবার উর্বর বংশধর। এইগুলো হচ্ছে এই সুবিধাগুলোর কারণে আমাদের বিজ্ঞানী মেন্ডেল উনি এই মটরশুঁটিটা বেছে নিয়েছেন, যেহেতু এটা ওনার সুবিধা মনে হয়েছিলেন। তো আমি যেটা লাল কালি দিয়ে লিখছি, এটার মধ্যে একটু ফোকাস করি। কি লিখছি এখানে, যে বৈশিষ্ট্যটা আমি আপনাকে লিখছি সেটা হচ্ছে সুস্পষ্ট বিপরীত বংশগতীয় বৈশিষ্ট্য। মানে মটরশুঁটির মধ্যে যে বংশগতীয় বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোর বিপরীত একটা থাকে। ব্যাপারটা কিরকম, মানে আমি যদি তুলনা করি, একটা মানুষ মোটা আর একটা মানুষ চিকন, ব্যাপারটা হচ্ছে এরকম যে বিপরীত, মোটা চিকন। এটা মটরশুঁটির মধ্যে, এটা আমি যদি টপিক যদি বই থেকে দেখাই, তাহলে এই যে আপনারা দেখতে পারেন এই টপিকটা বইয়ের মধ্যে, এই টপিকটা এখানে, তো আমি একটু অন্যভাবে লিখছি। তো এই টপিকটাই হচ্ছে মেনলি ওইটা, যে মটরশুঁটির মধ্যে 7টা কি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে লক্ষ্য করছেন। তো বৈশিষ্ট্যগুলো কি, এই যে দেখুন,
প্রকট প্রচ্ছন্ন ব্যাপারটা আশা করি আপনারা জানেন। যে বৈশিষ্ট্যটা মেইনলি প্রকাশ পায় সেটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা কম মানে প্রকাশ পায় না, যেটা অন্য একটা বৈশিষ্ট্যের জন্য প্রকাশ পায় না মানে প্রকাশ করতে পারে না, ওটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো আমি প্রকট প্রচ্ছন্ন গুলো আসতেছি, যখন আমি একটু ডিসক্রাইব করবো তখন আসতেছি। তাহলে দেখতে পারি যে বীজের আকার, আমি একটা জিনিস খেয়াল করেন যে আমি এখানে ইংরেজি লিখছি কয়েকটার মধ্যে, মানে এই রাউন্ড, ইয়েলো এবং টল, এই তিনটা ইংরেজি লিখছি। কেন লিখছি এটা আমি এখনই বলে দিই। এই যে তিনটা আমি ইংরেজি লিখছি, এই তিনটা আমরা যখন মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র পড়বো তখন এগুলো আমাদের কাজে লাগবে। এই জন্য আমি এগুলো ইংরেজি সহ লিখছি যাতে আমাদের সুবিধা হয় বুঝতে। তো আমি এটা একটু ডিসক্রাইব করি। ব্যাপারটা হচ্ছে যে বীজ মানে মটরশুটির যে বীজ, এটা আমরা ছবিতে দেখলাম, এই যে মটরশুটির যে বীজ, এই বীজগুলা, হ্যাঁ এই বীজগুলা, এটা হচ্ছে মটরশুটির বীজ, আর এটা হচ্ছে মটরশুটির যে আবরণ বা মেইন মটরশুটিটা হচ্ছে উপরে, এটা আর এগুলো হচ্ছে মটরশুটির বীজ। এই যে মটরশুটির বীজের আকারের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে গোলাকার, আর কুঞ্চিতটা হচ্ছে প্রচ্ছন্ন। মানে দুইটা বৈশিষ্ট্য যখন একসাথে থাকে তখন গোলাকার বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, কুঞ্চিত এটা প্রকাশ হতে পারে না। এই জন্য গোলাকারটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য। আর গোলাকার ইংরেজি হচ্ছে কি রাউন্ড, হ্যাঁ রাউন্ড, তার মানে কি যে আরটা আমরা পরে ইউজ করবো ওই জন্য লিখে রাখছি। আর যে মটরশুটির বীজের রং, আমি যে বীজ দেখালাম গোল গোল, এই বীজের রঙের ক্ষেত্রে হলুদ রংটা হচ্ছে প্রকট আর সবুজ রংটা হচ্ছে প্রচ্ছন্ন। মানে হলুদ এবং সবুজের মধ্যে হলুদ রংটা বীজের ক্ষেত্রে বেশি প্রকাশ পাবে, সবুজটা প্রকাশিত হবে না বা হলেও বা সুস্পষ্ট হবে না, এই জন্য সবুজটা হচ্ছে কি প্রচ্ছন্ন। বাকিগুলো ক্ষেত্রে হচ্ছে মটরশুটির যে আকার, মেইন মটরশুটির যে আকার সেটা স্ফীত, যে স্ফীত আকারটা হচ্ছে প্রকট আর সংকুচিত আকারটা হচ্ছে প্রচ্ছন্ন। বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে যে মটরশুটির যে রং সেটা হচ্ছে সবুজ, সবুজটা হচ্ছে কি প্রকট। এটা আমরা দেখলাম যে মেইনলি যে আবরণটা, এটা হচ্ছে মেইনলি মেইন মটরশুটি তাই না, আবরণটা এটা হচ্ছে মেইন মটরশুটি। তো এটা এখানে যে সবুজ রংটা আছে, এই সবুজ রংটা হচ্ছে মেইনলি প্রকট বৈশিষ্ট্য বহন করতেছে। তো বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে, তো আমি একদম নিচে চলে আসি, সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। একটা মটরশুটির যে কাণ্ডের দৈর্ঘ্যের ক্ষেত্রে লম্বাটা কিন্তু বেশি প্রকাশ পায়। মানে একটা মটরশুটি বলা যায় যে লম্বাটাতে বেশি প্রাধান্য দেয়, এটা লম্বায় বেশি হয়, এই জন্য লম্বাটা হচ্ছে প্রকট। আর যে খাটো ওটা প্রচ্ছন্ন, মানে ওটা প্রকাশ পায় না, এরকম আর কি। তো এইসব যে বিপরীত বৈশিষ্ট্যের যে চরিত্রগুলো আছে, এইসব এগুলা মেন্ডেল সাহেব মটরশুটির মধ্যে প্রথমে অনুধাবন করতে পারছেন বা ভালো বুঝতে পারছেন, এই জন্যই তিনি মটরশুটিকে গবেষণার জন্য বেছে নিয়েছেন। তো আমি এই জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন আমি চলে যাবো যে মাস্ট টু নো, যে কিওয়ার্ড গুলো লিখছি এগুলো প্রথমে ডিসক্রাইব করবো, এরপরে আমরা সূত্র ব্যাখ্যা করে যাবো যে মেন্ডেলিজমের প্রথম সূত্রটা কি বলতে চাইছে, দ্বিতীয় সূত্র কি বলতে চাইছে, এটা একদম আমরা লাইন বাই লাইন সূত্রটা বোঝার চেষ্টা করবো। আগে এগুলো বুঝতে হবে। ওকে, তাহলে মুছে করি। আর আমি যেহেতু একটা লেকচার রেডি করেছি, তার মানে আমি একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করেছি, ওই সিকোয়েন্সের জন্য আমি এদিকে বই আর নিজের খাতা ইউজ করতেছি। আশা করি এটাতে কারো কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আমরা এখন চলে আসি এই ফ্যাক্টর বা জিনের ক্ষেত্রে। এখানে ফ্যাক্টর বা জিন কি? ফ্যাক্টর বা জিন একই কথা, কিন্তু দুইজন বিজ্ঞানী দুইটাকে দুই নামে দিয়েছে, জাস্ট এটাই। তো ফ্যাক্টর বা জিন হলো ডিএনএ। আমরা সাপোজ ডিএনএ আমরা জানি কি দ্বিসূত্র, আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছি বোটানি, দ্বিসূত্র ডিএনএ। তো ব্যাপারটা হচ্ছে লাইক এটা থেকে একটা ডিএনএ হয়, এটা থেকে আমরা যদি একটা খন্ড কেটে নিই, ভাবলাম আমরা এই খন্ডটা কেটে নিলাম, এটা আমরা কেটে নিলাম। তো এটা যদি কোনো বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য বহন করে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি জিন। আশা করি বুঝা গেল। তো জিন হচ্ছে মেইনলি ডিএনএ একটা খন্ডাংশ যেটা বৈশিষ্ট্য বহন করে এবং এটা কার্যিক বা একক বলা যেতে পারে। এটা হচ্ছে মেইনলি জিন। তো আশা করি জিন ব্যাপারটা বুঝা গেছে। একবার হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর কেন, জিন কেন, দুইটা ওয়ার্ড কেন? ব্যাপারটা হচ্ছে আমাদের যে মেন্ডেল সাহেব, বিজ্ঞানী মেন্ডেল, স্যার গ্রেগর জোহান মেন্ডেল, স্যার আগে আমি সাহেব বই ফেলছি, মজা করতে করতে সেগুলো সমস্যা লাগবেন। তো স্যার গ্রেগর জোহান মেন্ডেল তিনি এটাকে শুরুতে ফ্যাক্টর নামে অভিহিত করছেন। এরপরে তারপরে আমি লিখতে পারি কি ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা বলছে কি? ফ্যাক্টর বলছে মেন্ডেল। আর যেটা জিন এই কথাটা আসছে পরবর্তীতে জোহানসন এটাকে জিন নামে অভিহিত করছে। জাস্ট এটাই, ফ্যাক্টর জিন বেসিক্যালি সেট। তো এরপর আমি চলে আসছি আমাদের ফ্যাক্টর শেষ, আমি চলে আসি লোকাসটা হচ্ছে খুবই সিম্পল জিনিস। ক্রোমোজোমের যে স্থানে, যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকেই বলা হচ্ছে কি লোকাস। সাপোজ এটা মানে আমরা যদি চিন্তা করি ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করতেছে সেটাই লোকাস। এটা আমরা যদি দেখি, আমরা যদি নরমাল একটা ক্রোমোজোম আঁকি, ব্যাপারটা লাইক একটা ক্রোমোজোম হয়, তো সাপোজ এখানে যদি জিনটা অবস্থান করে এই জায়গাটা হচ্ছে কি লোকাস। এখন আমি চলে আসবো অ্যালিল জিনিসটা।
অ্যালিল জিনিসের ক্ষেত্রে আমাদের বইতে একটা কথা লেখা আছে, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে এই যে সমসংস্থ, একটা কথা লেখা দিছে যে সমসংস্থ ক্রোমোজোম জোড়ের। এখন হচ্ছে সমসংস্থ বা হোমোলোগাস কি জিনিস আমরা জানি। ক্রোমোজোমটা কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করে। লাইক ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম হয়, আবার এটা একটা ক্রোমোজোম হয়। এই ক্রোমোজোম কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে। এই ক্রোমোজোম জোড়াকে বলা হচ্ছে কি সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম। এখন বলতেছে যে এই সমসমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু এদের আকার আকৃতি সেম হবে এবং জিনগত যে বিন্যাস সেটাও কিন্তু সেম হবে এই দুইটা ক্রোমোজোমের ক্ষেত্রে। মানে এই দুইটা ক্রোমোজোম বলতে গেলে হুবহু সেম বৈশিষ্ট্যের, সেম আকার, সেম আকৃতি, সেম জিন সবকিছু বন্ধ করে সেম। এখন এই আবার এই দুইটা ক্রোমোজোমের একই জায়গায়, মানে লাইক এখানে একটা জিন আবার এখানে একটা জিন যদি অবস্থান করে, মানে আমরা মনে করি যে লম্বার ক্ষেত্রে জিন ধরতে পারি আমরা লিখতে পারি যে আমরা মনে করি যে একটা মটরশুঁটি লম্বা হওয়ার জন্য টি জিন দায়ী। এটা প্রকট জিন। আমরা একটু দেখে আসছি যে লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর খাটো হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করব তখন সেটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। যেটা দিয়ে লিখি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন প্রকাশ করব, মানে এই বৈশিষ্ট্যটা যখন বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ করব, তখন সেক্ষেত্রে খাটোর ক্ষেত্রে তখন স্মল লেটারটা চলে আসবে। এটা চলে আসছে, আশা করি বোঝা গেছে। এখন আমরা মনে করি যে এখানে এই ক্রোমোজোমের এই জায়গায় আর এই ক্রোমোজোমের এখানে দুইটা জিন আছে, দুইটা মনে করি যে লম্বা জিন ই টি। তাহলে এই ক্ষেত্রে এই জিনটাকে এইটার কি বলা হবে অ্যালিল। আশা করি বোঝা গেছে। আবার এখানে কিন্তু যেমন একটা লম্বা জিন আছে, একটা হতে পারে খাটো হওয়ার জিনও হতে পারে একটা, লাইক মনে করি এখানে টি আছে, ছোট স্মল টি আছে। এই ক্ষেত্রেও কিন্তু এটা অ্যালিল। মানে ব্যাপারটা হচ্ছে সমসমস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোক আছে যদি অবস্থানকারী জিন জোড়ার মধ্যে একটাকে অপরটার অ্যালিল বলা হয়। আশা করি অ্যালিলের ব্যাপারটা বুঝে গেছে। আবার এখন আমরা চলে আসবো, এই যে আমরা তাহলে অ্যালিলটা মোটামুটি বুঝে ফেললাম। এখন চলে আসবো হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। ওটা কিন্তু খুব ইজি। ব্যাপারটা হচ্ছে এটা আমরা অ্যালিল থেকে বলতে পারি। লাইক মনে করি যে অ্যালিলের ক্ষেত্রে আমরা যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ করি, আমরা ধরি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করবো। লম্বার ক্ষেত্রে দেখো যেটা প্রকট বৈশিষ্ট্য ওটা প্রকাশ পাবে। তার মানে কি, তো আমরা এখানে যে এটা আমরা এভাবে অ্যালিলটা কিন্তু এভাবে হতে পারি যে এখানে কি দুইটা জিনিস প্রকট, তার মানে কি এটা অবশ্যই লম্বার প্রকট জিনিস প্রকাশ করছে, এটা একটা অ্যালিল। আবার এটা কি প্রকাশ করে, এটাও কিন্তু লম্বা প্রকাশ করে। কারণ কি, কারণ হচ্ছে এখানে প্রকট জিন আছে। যখন প্রকট জিন আছে তখন প্রচ্ছন্ন জিনটা আর বেসিক্যালি প্রকাশ হয় না। এই প্রচ্ছন্ন জিনটার বৈশিষ্ট্য প্রকাশ হবে না বলে কিন্তু এটাকে কি প্রচ্ছন্ন জিন বলা হচ্ছে, আর যেটার বৈশিষ্ট্য প্রকাশ হবে ওইটাকে প্রকট জিন বলা হয়। এই ক্ষেত্রে এই যে অ্যালিল আমরা এখন করতেছি কি অ্যালিলের ক্ষেত্রে এই জিনটাই কিন্তু অ্যালিল, বাট এটার অ্যালিল, ঠিক আছে, সিম্পল কথা। তো এখান থেকে আমরা কি জানবো, এখন এখানে আমরা খেয়াল করি এইটাও প্রকট এইটাও প্রকট, তার মানে কি দুইটাই সেম মানে কি হোমো। তাহলে আমরা এটাকে বলতে পারতেছি এটা হোমোজাইগাস। হোমোজাইগাস এই যে এই হোমোজাইগাস। আবার এটাকে আমরা কি বলতে পারি, এটাকে কি বলবো, হোমো বলবো নাকি হ্যাটেরো বলবো? খুবই সিম্পল কথা, এটাকে আমরা হ্যাটেরো বলবো। কারণ কি, কারণ একটাই, এটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন। দুইটা কিন্তু নট সেম। যখন দুইটা সেম না তখন সেটাকে আমরা অবশ্যই হ্যাটেরো বলবো। তাহলে এটা কি হেটেরোজাইগাস। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এটাকে আমরা কি বলবো, স্মল টি। এটাকে আমরা কি বলবো, এখানে কিন্তু দুইটাই প্রচ্ছন্ন, তাহলে এটাকে আমরা কি বলবো, মানে প্রশ্ন আসতে পারে সিম্পল। এটাকে এখন কথা হলো যে আমরা খেয়াল করি এখানে এইটাও প্রচ্ছন্ন এইটাও প্রচ্ছন্ন, দুইটাই প্রচ্ছন্ন দুইটাই সেম, তাহলে দুইটাকে আমরা কি বলবো হোমো। সেম মানে হোমো, এটাও প্রচ্ছন্ন এটাও প্রচ্ছন্ন, দুইটাই সেম মানে কি হোমো, তাহলে এটাও কি হোমোজাইগাস। আশা করি এতটুকু বুঝা গেছে। তাহলে এটাও ক্লিয়ার। প্রকট প্রচ্ছন্ন আশা করি এতক্ষণ ব্যাপারটা বুঝে হয়ে গেছে। এখানে ইংলিশ নামটা দেখলেও কিন্তু আসলে প্রকট প্রচ্ছন্ন ব্যাপারটা ইজিলি বুঝে যায়। আমরা এখানে খেয়াল করি এখানে আছে যে ডমিন্যান্ট। প্রকট মানে ডমিন্যান্ট, মানে ডমিনেশন করবে, এটা জোর করে হলে এটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, মানে নিজের অধিকার আদায় করবে অবশ্যই, এটাকে বলা হচ্ছে কি প্রকট। আর যেটা প্রচ্ছন্ন ওটাকে কি বলা হচ্ছে রিসেসিভ। তাহলে আমি কি বলতে পারতেছি যে যেটার বৈশিষ্ট্য মিলে প্রকাশ পায় ওটাকে বলা হচ্ছে কি প্রকট।
আর যেটার বৈশিষ্ট্য প্রকাশ পায় না ওটাকে বলা হচ্ছে কি প্রচ্ছন্ন। আমি এখন এখানে একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। কিরকম উদাহরণ হতে পারে এরকম দিয়ে, এটা কি টল টল, এটা কি লম্বার জন্য, ঠিক আছে। এখানে কি এইটাও প্রকট এইটাও প্রকট, তার মানে এটা কি একদম বিশুদ্ধ লম্বা, একদম বিশুদ্ধ লম্বা। আমরা লম্বার জন্য আবার লিখতে পারি যে এটা কি এটাও কি। এখন হচ্ছে আরেকটা দেখি, এটা কি এটাও কি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি লম্বা হবে নাকি খাটো হবে। আবার এটা কি অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে এখানে কি প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন মানে কি এটা যদি প্রপারটা যদি লম্বা হয় প্রচ্ছন্ন হবে খাটো, তার মানে দুইটাই প্রচ্ছন্ন। এটা খাটো বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটা একদম বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ খাটো। এখন আসি এটা ক্ষেত্রে, এটা ক্ষেত্রে চলে আসি। এখানে একটা প্রকট মানে যে ক্যাপিটাল টি প্রকট আর প্রচ্ছন্ন হচ্ছে স্মল টি। এখন আমরা আগে বলছি যে দুইটা জিনিস থাকলে প্রকট ও প্রচ্ছন্ন, তখন সেটাকে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে যদি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, এখানে প্রকট বৈশিষ্ট্য কি অবশ্যই লম্বা, তাহলে এটা অবশ্যই লম্বা। কিন্তু কথা হলো এই লম্বাটা এগুলোর মতো বিশুদ্ধ না, এই লম্বাটা হচ্ছে কিরকম সংকর। এটা আমরা কি দেখতে পারি, এটা হবে কি সংকর লম্বা, মানে এটা বিশুদ্ধ না। এখানে দুই রকমের, একটা প্রকট একটা প্রচ্ছন্ন জিন বিদ্যমান, এই জন্য এটা সংকর লম্বা। আর এগুলো হচ্ছে বিশুদ্ধ, কারণ এটা সেম হোমো, এই জন্য এগুলো বিশুদ্ধ। আমাদের প্রকট প্রচ্ছন্ন ব্যাপারটা শেষ। এখন আমরা আসবো কিসে, জিনোটাইপ আর ফিনোটাইপ। ব্যাপারটা খুবই ইজি। জিনোটাইপ দিয়ে ফিনোটাইপ একটা জিনিসকে দুইটা বারে বললেই যেটা এটা বোঝা হয়ে যায়। ফিনোটাইপ হচ্ছে যেটা বেসিক্যালি দেখা যায়, মানে এখন আমি যদি বলি ছেলেটা অনেক লম্বা, ছেলেটা অনেক মোটা, ছেলেটা খাটো, এই যে আমরা যেটা আমাদের যে খালি চোখে যেটা দেখতে পারতেছি ওটা হচ্ছে মেইনলি কি যে ফিনোটাইপ, ওটা হচ্ছে ফিনোটাইপ। আর ফিনোটাইপ প্রকাশের জন্য যে জিন ওটা হচ্ছে মেইনলি জিনোটাইপ। তো এখানে আমরা যদি লিখি তাহলে আমরা আগের উদাহরণগুলো দিয়ে আমরা এটা বুঝতে পারি কিরকম। আমরা যদি লিখি ফিনোটাইপ, আমরা এখান থেকে লিখে ফেলি। ফিনোটাইপের কিছু উদাহরণ লিখবো, ফিনোটাইপের কিছু উদাহরণ লিখতে পারি, যেমন বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা আর বিশুদ্ধ খাটো। এখন কথা হচ্ছে এইখানে এটা হচ্ছে ফিনোটাইপ, কারণ কি এগুলো বাহ্যিক, এগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফিনোটাইপ। আর এগুলোর জিনোটাইপ কি হবে, এগুলোর জিনোটাইপ হবে বিশুদ্ধ লম্বা। জিনোটাইপ কি, যেহেতু বিশুদ্ধ বিশুদ্ধ বলছে, বিশুদ্ধ বললে হবে কি হোমো, মানে সেম হবে। তো সেখানে বিশুদ্ধ লম্বা, লম্বা মানে কি প্রকট বৈশিষ্ট্য, মানে কি ক্যাপিটাল টি, মানে ফিনোটাইপ হবে কি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, যেহেতু বিশুদ্ধ বলছে। আর বিশুদ্ধ খাটো কি হবে, বিশুদ্ধ খাটো, খাটো মানে কি প্রচ্ছন্ন, তার মানে স্মল টি, স্মল টি। আর সংকর লম্বা মানে কি প্রকট থাকবে প্রচ্ছন্ন থাকবে, এই জন্য এটা সংকর, তার মানে কি ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে এক কথা বুঝে গেল যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই এগুলো হচ্ছে কি ফিনোটাইপ, আর যেগুলো আমরা যেগুলো জিন দ্বারা প্রকাশ করা হয় এগুলো হচ্ছে কি জিনোটাইপ। ব্যাপারটা আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসবো ক্রস। ক্রস আমরা লিখে রাখছি যে এগুলো সবগুলো কিন্তু ক্রসের আন্ডারে। ব্যাপারটা কিরকম আমি বলছি। ক্রসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ক্রস, এখানে যে বাকি টার্মগুলো আছে মনোহাইব্রিড মানে হচ্ছে যে কি যে এক সংকর ক্রস, আবার দ্বিসংকর ক্রস, আবার হচ্ছে টেস্ট ক্রস, ব্যাক ক্রস, অনেকগুলো টার্ম আছে। এগুলো আমি একটু বর্ণনা করার ট্রাই করতেছি, আশা করি কেউ কেউ দেখতেছে হয়তো। তো এখন আমরা যদি মনোহাইব্রিড, মনোহাইব্রিড মানে এক সংকর ক্রস, এক সংকর ক্রসের ক্ষেত্রে মনে রাখতে হবে এক সংকর ক্রসের ক্ষেত্রে এক জোড়া জিন, দুইটি বৈশিষ্ট্য। মানে ব্যাপারটা কিরকম যে এক সংকর ক্রসের ক্ষেত্রে হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, মানে যে ব্যাপারটা বললাম খাটো, খাটোর বিপরীত কি লম্বা, এই যেখানে এক জোড়া বৈশিষ্ট্য দিয়ে এখানে ক্রসটা হবে। আর যে ডাইহাইব্রিড, ডাইহাইব্রিডের ক্ষেত্রে দুই জোড়া বৈশিষ্ট্য, মানে ব্যাপারটা কিরকম হবে যে এটা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। মানে আমরা যদি খেয়াল করি ডাইহাইব্রিডের ক্ষেত্রে বলছি গোলাকার হলুদ, এখানে কয়টা বৈশিষ্ট্য, দুইটা, গোলাকার একটা হলুদ একটা। আমরা আরেকটা লিখতে পারি কুঞ্চিত, কুঞ্চিত সবুজ। তাহলে আমরা এখানে কি লিখলাম যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এই যে গোলাকার একটা বৈশিষ্ট্য আমরা খেয়াল করি, গোলাকার একটা বৈশিষ্ট্য, হলুদ একটা বৈশিষ্ট্য, কুঞ্চিত সবুজ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো আমরা যখন ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র দেখবো তখন আমরা দেখবো যে গোলাকার হলুদ মানে গোলাকার এবং হলুদ একটা মটরশুটির সাথে কুঞ্চিত এবং সবুজ একটা মটরশুটির ক্রস হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তেমন কি ডাইহাইব্রিড ক্রস।
তাই না? হ্যাঁ, এবং এক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে পরবর্তীতে। তো এটা আমরা যখন দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করবো তখন আর ভালোভাবে বুঝে যাবে। এখন আমরা আসবো টেস্ট ক্রস একটা ব্যাক ক্রস। আর ক্রসের ক্ষেত্রে কিন্তু আমরা যখন আমরা ক্রস গুলো করবো তখন দেখা যাবে যে আমরা এরকম একটা সার্কেল দিয়ে করবো, স্কয়ার দিয়ে করবো। কিরকম স্কয়ার? এরকম। এরকম একটা স্কয়ার দিয়ে করবো। এটাকে বলা হচ্ছে যে পিউনেট স্কয়ার বা চেকারবোর্ড যেটা আমরা বলি। তো এই ক্ষেত্রে উপরের দিকে এটা হবে হচ্ছে যে পিতা মাতার ক্ষেত্রে এখানে উপরের দিকে হবে যে পিতাটা হবে আর নিচের দিকে হবে কি মাতা। তো এটাকে আমরা একটু পরে আসতেছি। তো এটাকে আমরা বুঝে নিই টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি। আমরা এখন বুঝবো টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। একটু ধৈর্য ধরলে আমরা এটা বুঝে যাবো। এখন আমরা দেখি, আমরা মনে করলাম যে একটা আমরা বিশুদ্ধ কালো নেব। বিশুদ্ধ কালো, কালো মানে কি ব্ল্যাক। এটা হচ্ছে উদাহরণস্বরূপ। তাহলে বিশুদ্ধ কালোর ঘিওটা কি হবে? আশা করি আপনারা জানেন বি বি, কারণ বিশুদ্ধ হোম হবে, বি বি সেম হবে, ঠিক আছে? আরেকটা দেখবো আমরা বিশুদ্ধ বাদামি। বিশুদ্ধ বাদামি, কালোটা হচ্ছে প্রকট, বাদামিটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে কি হবে? এখানে ছোট হাতের বি হবে। যেহেতু বিশুদ্ধ বলছে তাই দুইটাই ছোট হাতের বি, সিম্পল হিসাব। এখন এই দুইটাকে যদি আমরা ক্রস করি, তাহলে ব্যাপারটা আসবে এরকম বিবি ক্রস, এখান থেকে গ্যামেট আসবে, কি কি বি বি ক্রস বি বি। এটাকে আমরা এই যে ক্রস করতেছি, এটাকে ক্রস আমরা লক্ষ্য করি এখানে সবগুলাই কিন্তু এখানে প্রকট আছে, যে বড় হাতের বি আছে, তার মানে এখানে প্রকট বৈশিষ্ট্য আসবে। প্রকট এখানে কি? অবশ্যই বি মানে কি কালো, তার মানে এখানে আমরা বলতে পারি এগুলো সবগুলো কিন্তু সংকর কালো। সংকর কালো, এখানে সবগুলো কিন্তু সংকর কালো। এই সেম জিনিসটা আমরা এই পিউনেট অ্যাসপেক্ট থেকে করতে পারি। কিভাবে? এই যে আমরা এখানে পিটার একবার লিখবো, এটা হলো কি বিবি, এটা আমরা ক্রস করে এখানে বসাবো, এটাকে ক্রস করে এখানে বসাবো, আবার এটা আর এটাকে ক্রস করে এখানে বসাবো, এটা আর এটাকে ক্রস করে এখানে। আমি সেম ভাবে বললাম, আমরা এখানে দেখতে পারতেছি যে চারোটা কিন্তু সেম আসছে, সবগুলাই সেম। তার মানে কি এটা এইভাবে করলে যে কথা, এইভাবে করলে সেম কথা। এটা এখনই বোঝানোর জন্য আমরা এখন করে দিচ্ছি, পরবর্তীতে আমরা এগুলো আরো দেখবো। যখন আমরা প্রথম দুটো দ্বিতীয় দেখবো তখন আমরা এগুলো আরো দেখবো। তো এটা হচ্ছে মেনলি যে পিউনের পক্ষের যে কাজটা। তো আমরা এখন যেটা করতেছিলাম যে টেস্ট ক্রস ব্যাক ক্রস, আমরা কি বই দেখবো এখন, বইয়ের মধ্যে লিখবো যে টেস্ট ক্রস কি বলতে চাইছে। আমরা যদি বই ফলো করি তাহলে আমরা এখানে দেখবো যে টেস্ট ক্রস মানে বলতে চাইছে যে হোমোজাইগাস না হেটারোজাইগাস তার জানার জন্য মাতৃবংশীয় প্রচ্ছন্ন বংশগুলোর সাথে ক্রস করতে হবে। মানে আমি বুঝাচ্ছি একটু, এই যে এইগুলো যে আসলো, এই যে সংকর কালো, এটা কি যেটা আসছে এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য এটা যদি আমরা পিয়ে ধরি, হ্যাঁ এটা হচ্ছে আমরা মাথা, এই যে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য আমরা যদি এই মাতৃবংশীয় প্রচ্ছন্ন সাথে ক্রস করি তখন সেটা হবে কি টেস্ট ক্রস। মাতৃবংশীয় প্রচ্ছন্ন জিনযুক্ত কোন জীবের সাথে যখন ক্রস করবো তখন সেটা হবে কি টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস কি? এই যে এইটা যেটা আসছে F1 বা F2 জন্য যেটা আসছে এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য যদি এই পিতৃবংশীয়, এটা কি পিতৃবংশীয় কোন জীবের সাথে যদি আমরা ক্রস করি সেটা হবে কি ব্যাক ক্রস। আশা করি বুঝে গেছেন। আরেকবার বলি, এটা হচ্ছে পিতামাতার আর এটা হচ্ছে গ্যামেট, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে F1 জনু, এটা হচ্ছে F1 জনু, এই যে এটা সংকর কালোটা। এখন যেটা আসছে F1 জনুতে এই সংকর কালো এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য আমরা যদি মাতৃবংশীয় প্রচ্ছন্ন লক্ষণযুক্ত কোনো জীবের সাথে ক্রস করি সেটা হবে টেস্ট ক্রস। আর এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য যদি আমরা পিতৃবংশীয় কোনোটার সাথে ক্রস করি সেটা হবে ব্যাক ক্রস। আশা করি এতটুকু বুঝে গেছে। আর একটা কারণ, এরপরে আমরা ঢুকে যাবো মেন সূত্রগুলোতে। এখন আমরা দেখবো দুইটা, আমরা এখন যে পরবর্তী আমরা সূত্রগুলো যখন প্রমাণ করবো তখন সেখানে আমরা দুইটা জেনারেশন ইউজ করবো। জেনারেশনগুলো আমরা একটু লিখি।
দেখবো আমরা এখানে P1 P2 এরকম ইউজ করবো, এগুলো ঠিক প্যারেন্টাল, মানে এগুলো পিতা মাতার ক্ষেত্রে যে গ্যামেট গুলো আসবে ওগুলো হচ্ছে মেনলি কি P1 P2 দিয়ে আমরা প্রকাশ করবো। আর এরপরে যখন F1 F2 এরপরে আসতে থাকবে ওগুলোকে আমরা F1 F2 এরপর আমরা প্রকাশ করবো, মানে আমরা বলবো F1 জন্য F2 জন্য, মানে এগুলো আসবে প্যারেন্টাল থেকে। এখান থেকে আস্তে আস্তে F1 আসবে, F2 আসবে, F3 আসবে, বেসিক্যালি আমরা F2 পর্যন্ত করবো, এটা আমরা একটু পরে দেখতে পারতেছি। আমরা এখন মেন পয়েন্ট হয়ে যাবো যে মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের যে প্রমাণগুলো বা যে অনুপাতগুলো আমরা প্রকাশ করবো, সূত্রগুলো মিনিংগুলো বুঝবো, ওইটা থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেইন টপিক, যে মেন্ডেলিজমের যে দুটো সূত্র। আমি চলে আসছি মেন্ডেলের প্রথম সূত্র। প্রথম সূত্র হচ্ছে আমাদের প্রথমে বিবৃতিটা দেখতে হবে যে বিবৃতির মধ্যে কি বলছে। এখানে দুইটা শর্তের মধ্যে আমরা প্রথম শর্তটা একটু খেয়াল করি, যে প্রথম শর্তের মধ্যে বলছে যে সংকর জীবে, এই প্রথম শর্তটা আমরা একটু খেয়াল করবো যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। এই লাইনটা দিয়ে কি বুঝাইছে এটা এখন আমি একটু বুঝে দিব, বুঝে দেওয়ার ফলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ফ্যাক্টরগুলো লেখার পর ব্র্যাকেট দিয়ে জিনগুলো লিখছে, তার মানে কি ফ্যাক্টর আর জিনগুলো সেম, জাস্ট ফ্যাক্টর নামে উল্লেখ করছে মেন্ডেল, স্যার রেগর্ড মেন্ডেল, আর জিন বলছে কে জোহানসন। এটাই তো আমরা এখন প্রথম সূত্রে চলে আসতেছি। প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা গিনিপিগ বা মটরশুঁটি দুটো ইউজ করতে পারি। তো যেহেতু আমাদের বইতে গিনিপিগও দিছে মটরশুঁটিও দিছে, তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, গিনিপিগটা ইউজ করি না, মটরশুঁটি দিয়ে করি, ব্যাপারটা ইজি হয়। আমরা এখন প্রথম সূত্র, আর এখানে প্রথম সূত্রে অনেকগুলো নাম আছে। প্রথম সূত্রকে বলা হয় কি যে পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন, আর দুইটা নাম আছে, ওগুলা তোমরা দেখে নিতে পারবে। এরপর আসি আমরা প্রথম সূত্র, আমরা এখানে একটা বিশুদ্ধ লম্বা মটরশুটির সাথে বিশুদ্ধ খাটো মটরশুটি ক্রস করবো। তো এই ক্ষেত্রে আমরা শুরু করতেছি, আমি সবাই একটু মনোযোগ দাও, আশা করি এটা খুব ইজি, বুঝলেই পারা যায়। আমরা প্রথমে ওই যে প্যারেন্টাল যেটা পিতা মাতারটা লিখবো। পিতা মাতার ক্ষেত্রে এটা আমরা P1 ধরলাম। তো এখানে আমরা এটা হচ্ছে কি যে ফুং যেগুলি যে প্রকাশটা ওইটা, আর মানে পিতার সাথে মাতার ক্রস। হ্যাঁ, এখন আমরা লিখবো যে আমাদের ফিনোটাইপ লিখবো। ফিনোটাইপ আমি কি বলছি, ফিনোটাইপ মানে কি বলছি, ফিনোটাইপ মানে হলো বাহ্যিক যে লক্ষণ প্রকাশ পায় সেটা। তার মানে কি আমরা মনে করি আমরা যে বিশুদ্ধ লম্বা পিতা মটরশুঁটি নিলাম, যে মটরশুঁটি নিছি ওটার পিতৃ অংশটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, আর মাতৃবংশ যেটা সেটা হচ্ছে কি বিশুদ্ধ খাটো। এখন এই দুইটার মধ্যে ক্রস হবে। তো এরপরে আমরা সূত্রের মধ্যে যে লাইনগুলো লিখছে এগুলো আমরা লাইন বাই লাইন বুঝতে পারবো, বুঝে নিব। এখন আসি জিনোটাইপ। তাহলে কি বলছি, বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে জিনোটাইপ কি হবে, যেহেতু বিশুদ্ধ বলছে আবার লম্বা বলছে, লম্বা প্রকট, তার মানে কি ক্যাপিটাল টি। আবার যেহেতু বিশুদ্ধ বলছে আবার দুইটাই ক্যাপিটাল টি হবে। আর বিশুদ্ধ খাটো ক্ষেত্রে কি বলছে, যেহেতু বিশুদ্ধ মানে দুইটাই সেম হবে, বা খাটো মানে কি প্রচ্ছন্ন, এখন কি হবে, এখন এগুলো গ্যামিটে বিভক্ত হবে। এখান থেকে গ্যামিট গুলো কি আসবে, গ্যামিট হয়ে গেল এখন এগুলো ক্রস হবে, সিম্পল হিসাব, এটা খুবই ইজি, এটা আমরা আগে দিয়ে দেখলাম। এখন আমাদের এগুলো ইজি হয়ে যাবে, কারণ আমরা পুরো বেসিক গুলো আমরা আগে থেকে দেখে চলে আসছি, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলা যেগুলো আসছে এগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু কি ক্যাপিটাল টি আছে, আবার স্মল টিও আছে। তার মানে কি এগুলো সংকর, আমরা বলতে পারি এগুলো সবগুলো কি সবগুলো লম্বা উদ্ভিদ, এখানে সবগুলো কিন্তু লম্বা, সকল উদ্ভিদ লম্বা, সকল উদ্ভিদ লম্বা। বাট এখানে যেহেতু হ্যাটারো আছে, মানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তার মানে এগুলো সংকর, তার মানে বলতে হবে এগুলো সংকর। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে।